أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور বাংলাদেশ খেলাফত মজলিস শ্রীপুর উপজেলা ও গাজীপুর সদর কর্তৃক আয়োজিত গাজীপুর সংসদীয় 3 আসনের সম্মিলিত উদ্যোগে আয়োজিত বাংলাদেশ খেলাফত মজলিসের এই গণসমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত স্নেহাস্পদ বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত গাজীপুর 3 আসনের জাতীয় সংসদের মনোনীত প্রার্থী আমার প্রিয় মাওলানা এহসানুল হক, উপস্থিত সংগ্রামী জাতীয় নেতৃবৃন্দ, জেলা উপজেলা নেতৃবৃন্দ, সর্বস্তরের উপজেলার শ্রীপুর ও গাজীপুর সদরের সমবেত আমার এলাকাবাসী, আমি সর্বপ্রথম আজকের এই গণসমাবেশে আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দীর্ঘ সময় ধরে বিপুল পরিমাণ উপস্থিতি আজকে এই গণসমাবেশকে সাফল্যমণ্ডিত করেছেন। এখান থেকে আপনারা বাংলাদেশকে একটি বার্তা দিয়েছেন, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আমি আজ বলতে চাই, আজ আমরা যে পর্যায়ে এসে উপনীত হয়েছি এটি একদিনে হয়নি। দীর্ঘ সংগ্রাম, আমাদের পূর্বপুরুষদের আধিপত্যবাদ বিরোধী এক দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে এই স্বাধীন বাংলাদেশের মাটি আমরা পেয়েছি। আমাদেরকে লড়াই করতে হয়েছে 190 বছর পর্যন্ত ভারতবর্ষে আধিপত্যবাদ সৃষ্টিকারী ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে। আমাদেরকে লড়াই করতে হয়েছে কলকাতার আধিপত্যবাদী পশ্চিমবঙ্গের দাদাবাবুদের বিরুদ্ধে। লড়াই করে 1905 সালে বঙ্গভঙ্গ করা হয়েছিল। তারা সহিংসতার মধ্য দিয়ে সেটাকে বাতিল করে দেওয়ার প্রেক্ষিতে 1947 সালে পূর্ববঙ্গের মুসলমানরা সুযোগ পাওয়ার সাথে সাথে ভারত এবং দিল্লিকে লাল কার্ড দেখিয়ে মুসলমানদের জন্য আলাদা স্বাধীন রাষ্ট্র গঠন করবার অভিপ্রায় নিয়ে পূর্ব পাকিস্তান হিসেবে ভারত থেকে নিজেদেরকে আলাদা করেছিল। পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা আমাদের সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছিল, অঙ্গীকার করেছিল আল কোরআনের শাসন ব্যবস্থা উপহার দিবে, নিজামে শরীয়ত, ইসলামী নিজাম এবং ইসলামী শাসনতন্ত্রের মাধ্যমে দেশটাকে তারা পরিচালিত করবে। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, 47 থেকে 71 দীর্ঘ 24 বছর পর্যন্ত বাংলা মানুষের সাথে পশ্চিম পাকিস্তানি খান পাঠান শাসক গোষ্ঠী শাসনের নামে শোষণ করেছে। তারা কোরআনী শাসন ব্যবস্থার নামে আমাদের উপর জুলুমতন্ত্র চালিয়েছে, এদেশের মানুষের অধিকার হরণ করেছে, এদেশের মানুষকে ভ্রাতৃত্বের নামে গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করে রাখার চেষ্টা করেছে। 52তে আমরা ভাষা আন্দোলন করেছি, 54তে যুক্তফ্রন্ট করেছি, 66তে 6 দফার আন্দোলন হয়েছে, 69 গণ অভ্যুত্থান, 70 জাতীয় নির্বাচনের পরে 71 মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বৈষম্য আর জুলুমের বিরুদ্ধে বীর বাঙালি জনতা অস্ত্র হাতে তুলে নিয়ে পশ্চিম পাকিস্তানি স্বৈরাচারী খান পাঠানদেরকে ঝাঁটাপেটা করে বিদায় করেছে। তিনটি আধিপত্যবাদকে আমরা বিতাড়ন করলাম। প্রথমে পশ্চিমবঙ্গের দাদাবাবুদেরকে, তারপরে ব্রিটিশ বেনিয়াদেরকে, তারপরে পশ্চিম পাকিস্তানের খান পাঠানদেরকে। স্বপ্ন ছিল দেশের মানুষের, এক বুক ভরা স্বপ্ন, একটি স্বাধীন, একটি মাথা উঁচু করা, একটি অন্যায় জুলুম মুক্ত ইনসাফপূর্ণ সাম্যের একটি দেশ আমরা উপহার পাব। কিন্তু দুর্ভাগ্য আমাদের পিছু ছাড়েনি। 71 মহান মুক্তিযুদ্ধের পর দেখা গেল ভারত আমাদের নতুন স্বাধীনতাকে হরণ করবার পায়তারা চালালো। ভারতের চাপের মুখে স্বাধীনতার মহান নেতা
শেখ মুজিবুর রহমান সাহেব স্বাধীনতা পরবর্তীতে স্বাধীন বাংলার মাটিতে না এসে তিনি সর্বপ্রথম গেলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে। ইন্দিরা গান্ধী তিনি একটি প্রেসক্রিপশন দিয়ে দিলেন, চিরকুট ভরে দিলেন তার পকেটে। সেই প্রেসক্রিপশনের আলোকে ৭২ সালে একটা সংবিধান হলো। সেই সংবিধানে ভারতের মূলনীতিগুলোকে কপি করে এনে বাংলাদেশের সংবিধানে পেশ করে দেয়া হলো। এভাবেই এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত বাংলার নতুন স্বাধীনতাকে ভারত মাতার চরণ তলে বলি দেয়া হয়। বাংলার মানুষ বারবার বিজয় অর্জন করেছে, বিজয় অর্জন করেছে ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে, বিজয় অর্জন করেছিল কলকাতার দাদাবাবুদের বিরুদ্ধে, বিজয় অর্জন করেছিল পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে, কিন্তু বিজয়ের ফসল আমরা ঘরে তুলতে পারিনি। ৭২ থেকে ২৪ আমাদেরকে করতলগত করে রাখবার, বৈষম্যের যাতে করে নিষ্পেষণ করবার, ভারতীয় আধিপত্যবাদের মাধ্যমে বাংলাদেশের মানুষকে গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করে রাখবার এক রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে আমাদের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে। তাই অনিবার্য ছিল ২৪-এর জাগরণ, তাই অনিবার্য ছিল তারুণ্যের জাগরণ। ২০২৪ সালে তাই বাংলার দামাল ছেলেরা জেগে উঠেছিল। ২০১৩ সালের শাপলা চত্বরের রক্তের মধ্য দিয়ে হেফাজতে ইসলাম, আলেম সমাজ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের যে পতাকা উড্ডীন করেছিল, ২৪ জুলাই বিপ্লবের মধ্য দিয়ে শাপলা চত্বরের সেই অগ্রযাত্রা সফলতা পর্যন্ত পৌঁছেছিল। ২৪ জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলার দামাল সন্তানেরা, এদেশের ৪ কোটি ছাত্র জনতা পয়গাম পৌঁছে দিয়েছিল, এই বাংলাদেশ এবার নতুন রূপে গড়ে উঠবে ইনশাআল্লাহ। ২৪ বিপ্লবের চেতনা হলো আমরা বারবার বিজয় অর্জন করেছি, বিজয়ের ফসল ঘরে তুলতে পারিনি, কিন্তু এবার ইনশাআল্লাহ ২৪ বিপ্লবের ফসল ঘরে তুলেই আমাদের সংগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি তাই আপনাদেরকে বলতে চাই, ২৪ জুলাই বিপ্লবের পর এদেশের মানুষের যে গণ আকাঙ্ক্ষা ছিল, সংস্কার হবে, বৈষম্যের বিলোপ হবে, বৈষম্য বিরোধী আন্দোলন ২৪ গণ অভ্যুত্থানে পরিণত হয়েছিল। প্রশ্ন করতে চাই, বৈষম্যহীন বাংলাদেশ কিভাবে গড়বেন আপনারা? কিভাবে করতে চাই? হে বাংলার তৌহিদি জনতা, বাংলার ছাত্র জনতা, বাংলার তরুণ প্রজন্ম, কৃষক, শ্রমিক, মেহনতি মজদুর শ্রেণী, আমি তোমাদের কাছে জানতে চাই, যদি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাও কি উপায়? জবাব একটাই, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাইলে পুরনো বাস্তবতা, পশ্চিমাদের পুঁজিবাদী এই শোষণের হাতিয়ার বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তারা আমাদেরকে উন্নয়নের গল্প শোনায়, তারা আমাদেরকে ভাওতাবাজির স্লোগান শোনায়, আমাদেরকে শুভঙ্করের ফাঁক দেখিয়ে দিয়ে বাংলাদেশের মানুষকে বোকা বানানোর চেষ্টা করেছে। শুধু উন্নয়নের গল্প, মাথা পিছু আয়, পার ক্যাপিটা ইনকাম, পার ক্যাপিটা ইনকাম, গড় আয় বাড়ার গল্প শোনায়। কি আয়? কি আয়? গড় আয় ইংরেজিতে বলে তারা পার ক্যাপিটা ইনকাম, মাথা পিছু আয়। মাথা পিছু আয় বেড়ে গেছে। সর্বশেষ অর্থ বছর ২০২৪-২৫ অর্থ বছরে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় কত জানেন? $২,৮২০। বাংলাদেশি মুদ্রায় মাথা পিছু প্রত্যেক বাংলাদেশি নাগরিকের মাসিক আয় হলো ৩,৪০,০০০ টাকা। কত টাকা? ৩,৪০,০০০ টাকা। এই বিশাল জনসমাবেশকে আমি জানতে জিজ্ঞাসা করি, প্রশ্ন করি, এখানে কয়জন মানুষ আছেন মাসে ৩,৪০,০০০ টাকা ইনকাম করেন? বলেন।
বছরেই তো 3,40,000 টাকা কামাই করার মানুষ খুব কম। প্রশ্ন হলো তাহলে এই যে গড় আয় 3,40,000, এত বিশাল ইনকাম কারা করলো? ভাই, ইনকাম করে অল্প কিছু মানুষ। গাজীপুর, এটা আমার শ্রমিক জনতার এরিয়া। জুলাই বিপ্লবের সময় গাজীপুরের রাজপথে আমার গার্মেন্টসের শ্রমিকরা, এদেশের শ্রমিক জনতা রক্ত দিয়ে ছাত্র জনতাকে সমর্থন দিয়েছিল বলে জুলাই বিপ্লব সফল হয়েছে। হে আমার কৃষক শ্রমিক জনতা, আমি তোমাদের কাছে বলতে চাই, অতীতে বাংলাদেশের আয় বেড়েছে, ইনকাম বেড়েছে, উন্নয়ন হয়েছে, তবে গরিবের হয় নাই। মিল কলকারখানার মালিকদের উন্নতি হয়েছে, শ্রমিকদের উন্নতি হয় নাই। সরকারি দলের বড় বড় নেতাদের উন্নতি হয়েছে, জনগণের উন্নতি হয় নাই। 18 কোটি মানুষের মধ্যে 18 জন মানুষ মিলে 28 লক্ষ কোটি টাকা লোপাট করেছে, দুর্নীতি করেছে। এইভাবেই সারা দেশের মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে। অল্প কিছু মানুষ আঙ্গুল ফুলে কলা গাছ হয়, তাদের বিপুল সম্পদ গড় করে দিলে সারা দেশের মানুষের ভাগে 3,40,000 টাকা করে মাসে পড়ে। আপনি কামান মাসে 15,000, তাহলে আপনার 15,000-এর জায়গায় 3,25,000 টাকা প্রতি মাসে আপনার মাথার উপর থেকে তারা কেটে নিয়ে যায়। এই দুর্নীতি, এই অপশাসন, এই বৈষম্য, এই জুলুম যদি উৎখাত করতে হয়, একটাই ব্যবস্থা, আল কোরআনের অর্থ ব্যবস্থা কায়েম করতে চায়। আমি একটা কথা বলি, সময় কম, স্লোগান দিবেন না, সময় কম, স্লোগান দিবেন না। আমরা বলতে চাই, প্রিয় উপস্থিতি, দেখেন বাংলাদেশের মানচিত্র স্বাধীন হয়েছে, পতাকা স্বাধীন হয়েছে, কিন্তু দেশ এবং জাতি আজও স্বাধীন হয় নাই। কারণ বিচার ব্যবস্থা ব্রিটিশ প্রবর্তিত আদালত চলছে, প্রশাসন পার্লামেন্ট থেকে সচিবালয় পর্যন্ত ব্রিটিশ প্রবর্তিত শাসন ব্যবস্থা চলছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, গোটা শিক্ষাঙ্গনে ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা চলছে। যে দেশের শিক্ষা, প্রশাসন, বিচার ব্যবস্থা ব্রিটিশ প্রবর্তিত কালা আইনে চলতে পারে, তারা স্বাধীনতার মানচিত্র আঁকতে পারে, পতাকা উঠতে পড়াতে পারে, সে জাতিকে স্বাধীন জাতি বলা যায় না। আমরা এবার হাতে হাত রেখেছি। দেশপ্রেমিক ইসলামী জনতা টেকনাফ থেকে তেতুলিয়া ঐক্যের যে দুর্বৃত্ত প্রতীক তৈরি করেছে, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, যদি কোরআনের বিচার ব্যবস্থা কায়েম করা যায়, তাহলে টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে, ক্ষমতার দাপট দেখিয়ে যারা বিচারের চোখ ফাঁকি দিয়ে দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে, ইনশাআল্লাহ সেই সকল সন্ত্রাসীরা আর পার পাবে না। দুর্নীতি করে, জনগণের সম্পদ লুটপাট করে, বিদেশে যারা বেগম পাড়া করে, ইনশাআল্লাহ আর কোন লুটপাটকারী, কোন দুর্নীতিবাদ বাংলার ক্ষমতার মসনদে থাকতে পারবে না। অনেক কথা, অনেক বক্তব্য, অনেক স্বপ্ন, আমরা 8 দল ঐক্যবদ্ধ হয়ে 8 বিভাগে 8টি মহাসমাবেশ করেছি। দেখেছি এবার বাংলার সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, মজদুর, রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, নৌকার মাঝি, আমরা তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ কোন জমিদার বুর্জোয়া শ্রেণীর বাংলাদেশ হবে না। আগামীর বাংলাদেশ হবে মেহনতি মানুষের বাংলাদেশ। ইনশাআল্লাহ কোরআনী অর্থ ব্যবস্থা যদি কায়েম করা যায়, আকাশ পাতালের এই বৈষম্যমূলক অর্থ ব্যবস্থা লুটপাট বন্ধ হয়ে যাবে। আমি আখেরি পয়গাম আপনাদেরকে দিতে চাই, 2024-এর বিপ্লবের মধ্য দিয়ে
এক নতুন বাংলাদেশের যে দুয়ার উন্মোচিত হয়েছে। যারা পুরাতন বন্দোবস্তে বিশ্বাসী তারা নতুন সংস্কার চায় না। তাই জুলাই সনদের বাস্তবায়নের জন্য আগামী নির্বাচনে যে গণভোটের আয়োজন হয়েছে, সেই গণভোটে আমরা জুলাই বিপ্লবের পক্ষ অবলম্বনকারী প্রতিটি পক্ষকে, রাজনৈতিক শক্তিকে হ্যাঁ ব্যালটে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সেই সাথে রিক্সা প্রতীক আমরা এনেছি। রিক্সা বড়লোকদের প্রতীক না গরিবের প্রতীক? আমরা গরিবের প্রতীক বাছাই করেছি। এই গরিবের প্রতীকের মাধ্যমে আমরা এই বার্তা পৌঁছে দিতে চাই, আমাদের বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা পরিচালনার, শাসন পরিচালনার, অর্থ ব্যবস্থা পরিচালনার মূল নীতি হবে গরিব বান্ধব রাষ্ট্র আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। পুঁজিবাদ ব্যবস্থা ভিত্তিক পুঁজিপতিদের স্বার্থ রক্ষার বাংলাদেশ হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শ্রীপুরের মানুষ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি অনেক ভালোবেসে তার কলিজার টুকরা মেয়েকে আপনাদের শ্রীপুরের এই হেরাপটকার প্রফেসর নুরুল হক সাহেবের ঘরে দিয়েছিলেন। আমি সাক্ষী দিচ্ছি, প্রফেসর নুরুল হক সাহেব জাগতিক শিক্ষায় বাংলাদেশে সর্বোচ্চ স্তরে উন্নীত। 1980 এবং 90-এর দশকে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেছেন, প্রফেসর নুরুল হক সাহেবের কেমিস্ট্রি পড়া ছাড়া কেউ সায়েন্সে ভালো পড়াশোনা করেছেন বলে আমার মনে হয় না। সেই প্রফেসর নুরুল হক সাহেবের ঔরসে জন্ম নিয়েছে হাফেজ মাওলানা ইহসানুল হক। শাইখুল হাদিসের জীবনকে নিয়ে ইতিমধ্যে সে 4টি গ্রন্থ রচনা করে বাংলাদেশে তার মেধার স্বাক্ষর রেখেছে। আমাদের বাংলাদেশের শীর্ষ একটু বসে না শেষ করছি।